আসসালামু আলাইকুম। প্রথমে একটা ছোট্ট ডিসক্লেমার দিয়ে নিই। শফিকের আমার 40 বছরের বন্ধু, সেই জন্য আমার প্রতি তার অপত্য স্নেহ এবং সে অনেক স্নেহ ভালোবাসা হয়তো আমাকে সুযোগ দিয়েছে এবং অনেক কিছু বলেছে, বলার সুযোগ দিয়েছে। আর যেহেতু আমি সরকারি একটি পদে আছি, আজকে আমি এখানে যা বলবো আমার ব্যক্তিগত অভিজ্ঞতার আলোকে এবং আমার যে দীর্ঘ 27 বছরের ক্যারিয়ার থেকে পেয়েছি, আমার প্রফেশনাল বা পদের এগেনস্টে আমি বলছি না, ব্যক্তিগতভাবে কথাগুলি নেওয়ার জন্য আমি অনুরোধ করবো সবাইকে। আমি ইনভেস্টমেন্ট অ্যাট্রাকশনের জন্য বা ফরেন ইনভেস্টমেন্ট অ্যাট্রাকশনের জন্য যেসব সকাল থেকে আমরা যেসব ব্যারিয়ার্সের কথা শুনলাম, বিভিন্ন করণীয় কথা শুনলাম, আমি দু একটি কথা শুধু বলবো আমার অভিজ্ঞতার আলোকে। প্রথম হচ্ছে, আসলে আমাদের সবাইকেই আমাদের মনে হচ্ছে মাইন্ডসেটটাই চেঞ্জ করতে হবে আর কি। আমরা যে যেখানে আছি, আমি আমার অবস্থান থেকে অ্যাজ এ ব্যুরোক্র্যাট, একজন বিজনেস পার্সন, পলিটিশিয়ান বা যারা প্রফেশনালস আছেন, একটা নতুন বাংলাদেশ গড়তে হলে, বাংলাদেশের সামনে নিয়ে যেতে হলে আমাদেরকে সবাইকেই আসলে পুরনো ধ্যান ধারণা ভেঙে সামনে এগিয়ে না গেলে হয়তো আমরা নতুন দিন এবং আশার বাংলাদেশ, সুন্দর বাংলাদেশ গড়ার পথে অগ্রসর হতে পারবো না। বাংলাদেশ পড়ে গেছে একটা কালেকটিভ ইনক্যাপাসিটির ভেতরে। সব সেক্টরে আমাদের যে দুর্বলতা, অ্যাজ এ ব্যুরোক্রেট আমি জানি আমার দুর্বলতা। আমি যখন আন্তর্জাতিক অঙ্গনে যাই, আমি যখন আন্তর্জাতিক ব্যুরোক্রেটদের সাথে, অন্য দেশের ডিপ্লোম্যাটদের সাথে আমাকে নেগোসিয়েশনে যেতে হয়, আমার দুর্বলতা চোখে পড়ে। সেরকমভাবে সব ক্ষেত্রেই আমার মনে হয় যে যেই প্রফেশনে আমরা আছি, আমাদেরকে কালেকটিভ ইনক্যাপাসিটি থেকে বেরিয়ে আসার জন্য চেষ্টা করতে হবে, জাতিগতভাবে চেষ্টা করতে হবে। আমাদের দুর্ভাগ্য, আমাদের সামনে এরকম কোনো রোল মডেল আমরা পাইনি যাদের দিকে তাকিয়ে আমরা নিজেদেরকে আরও ভালো করার, বড় হওয়ার চেষ্টা করতে পারবো। বরং আমরা আরও অনেক নেগেটিভ উদাহরণ আমাদের সামনে ছিল এতদিন। এবং এই সব কিছুর জন্য আসলে দরকার হলো ভালো শিক্ষা। এডুকেশনে ইনভেস্ট করা ছাড়া, একদম বেসিক শিক্ষা থেকে শুরু করে সব কিছুতে এই ক্যাপাসিটি ডেভেলপমেন্টের চেষ্টা করা ছাড়া বাংলাদেশের ভবিষ্যৎ সুন্দর করা খুবই দুরূহ হয়ে যাবে। একটা ছোট্ট দেশ, আমাদের সমান একটি দেশ, উরুগুয়ে যদি মাত্র 17-18 বছরে ইনভেস্টমেন্ট আনার জন্য যে সবচেয়ে জরুরি দরকার, এনার্জি এনশিওর করা, এনার্জি সিকিউরিটি এনশিওর করা, উরুগুয়ে যদি মাত্র 17 বছরে এক রেমন মেন্ডেস যদি উরুগুয়ের এনার্জি সিনারিও চেঞ্জ করে দিতে পারে, বাংলাদেশের একজন তামিম কেন চেঞ্জ করে দিতে পারবে না? এটা আমার বোধগম্য নয়। কাজেই আমাদেরকে এইসব পলিসি লেভেলের এই জায়গাগুলিতে অ্যাড্রেস করতে হবে এবং এর জন্য দরকার অবশ্যই ইমেজ, বাংলাদেশের ইমেজটাকে আমাদের বিদেশে তুলে ধরার জন্য বাংলাদেশকে আরও পজিটিভলি ব্র্যান্ডিং ছাড়া আর আমাদের কোনো গত্যন্তর নেই। আপনারা জানেন এখনও ন্যাশনালি বাংলাদেশে কিন্তু কোনো ব্র্যান্ডিং স্ট্র্যাটেজি আমরা এখনও তৈরি করতে পারিনি। কাজ হচ্ছে, আশা করি খুব দ্রুত হয়তো এই সরকারের আমলেই আমরা আমাদের প্রথম ব্র্যান্ডিং স্ট্র্যাটেজিটা পেয়ে যাব। আমরা যখনই হাতে ইকোনমিস্ট পাই, আমরা প্রথমেই অনেকেই আগ্রহ নিয়ে আমাদের ইকোনমিক অ্যান্ড ফাইন্যান্সিয়াল বিভিন্ন দেশের ইন্ডিকেটরগুলি দেখি। একটু আগে আমি ডেটাগুলি যখন দেখছিলাম যে আমাদের এই আশেপাশের, আমাদের যারা ফরেন ইনভেস্টমেন্ট নিয়ে যারা কাজ করবেন, যেসব দেশের সাথে আমাকে কম্পিট করতে হয়, সেসব দেশের মধ্যে আমাদের চেয়ে যে নিচে যেসব আমাদের সাবকন্টিনেন্টে যেসব দেশ আছে, তাদেরও ইন্ডিকেটরগুলো ওখানে উল্লেখ করা থাকে। বাংলাদেশ সব দিক থেকে, ম্যাক্রো ইকোনমিক প্যারামিটার সব দিক থেকেও তাদের চেয়ে ওপরে থাকা অবস্থা দেখবেন আপনারা এখানে বাংলাদেশের ডেটাটা কিন্তু কখনোই উল্লেখ করা হয় না। কারণ আমরা হয়তো সেই ইম্পর্টেন্সটা তৈরি করতে পারিনি, বাংলাদেশকে সেভাবে গ্লোবালি ব্র্যান্ড করতে পারিনি, এবং আমরা সেই কনটেক্সটে আমাদেরকে রিলেভেন্সি আমরা তৈরি করতে পারিনি বাংলাদেশে। যেই জন্যই আমাদের বিনিয়োগ চলে যাচ্ছে আমাদের কম্পিটিটরদের কাছে, বাংলাদেশে আমরা বিনিয়োগ আনতে পারছি না। জাপানের যেরকম পাবলিক সেক্টর, প্রাইভেট সেক্টর এবং পলিটিশিয়ানদের মধ্যে যে ট্রায়াড, সেই ট্রায়াড যেমন দেশের উন্নয়নে কাজ করছে, বাংলাদেশের সময় এসেছে এই তিনটি গ্রুপকে একসাথে দেশের উন্নয়নে কাজ করার, একসাথে সহযোগিতা করার। গত বৃহস্পতিবারও চট্টগ্রাম চেম্বারে বসে ব্যবসায়ীদের সাথে আমার যখন মত বিনিময় করার সুযোগ হয়েছিল, তারা তাদের সমস্যার চাইতে সবচেয়ে বড় হয়ে উঠে আসলো। আমার কাছে দুঃখ লাগলো যে তারা তাদের কষ্টের কথাটা, তাদের সমস্যার কথাটাই তারা আমাদের কাছে বলতে পারে না। আমরা তাদের কথাটাই শুনতে চাই না। আমরা যারা পদে বসে আছি, তারা আমাদের কাছে এসে তাদের অসুবিধার কথাই বলতে পারছেন না। এর চাইতে দুঃখজনক আর কি হতে পারে? যতদিন না আমরা পাবলিক সেক্টর, প্রাইভেট সেক্টর এবং পলিটিশিয়ানদের মধ্যে একটি কার্যকর হরাইজন্টাল কোলাবোরেশন না তৈরি করতে পারবো, বাংলাদেশের ইকোনমির রিস্ট্রাকচারিংয়ের ক্ষেত্রে এবং এফডিআই অ্যাট্রাকশনের ক্ষেত্রে খুব দূর হয়ে যাবে। ইকোনমিক জোনের কথা উল্লেখ করা হয়েছে এখানে। আমরা অনেক রেটরিক শুনেছি, কিন্তু আসলে কার্যকর কতটুকু করতে পেরেছি সেটাও দেখার বিষয় আছে।
আমার গত শনিবার ঘুরে আসার সুযোগ হয়েছে কোরিয়ান ইপিজেডে। মাত্র 2,500 একর জায়গাতে 30,000-এর বেশি আমাদের বাংলাদেশি শ্রমিক কাজ করছেন, তাদের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে, সেখান থেকে সম্পূর্ণ পণ্য বিদেশে এক্সপোর্ট হচ্ছে। অথচ হাজার হাজার একর জমি নিয়ে আমরা এখনও মিরসরাইয়ে তেমন কোনো শিল্প গড়ে তুলতে পারিনি, কর্মসংস্থান সৃষ্টি করতে পারিনি। 1,000 কোটি টাকার বেশি বিনিয়োগ হয়েছে জামালপুর ইকোনমিক জোনে, এখনও একটি ইন্ডাস্ট্রি সেখানে আমরা এখনও প্রোডাকশন আনতে পারিনি। তাহলে আমরা পাবলিক সেক্টরকে ইকোনমিক জোন স্ট্যাবলিশ করব, নাকি এফিশিয়েন্ট প্রাইভেট সেক্টর হাতে ইকোনমিক জোন দিয়ে দেবো, সেটাও আমাদের ভাবার সময় এসেছে। এবং বিদেশ থেকে ইনভেস্টমেন্ট আনার জন্য এবং এক্সপোর্ট প্রমোশনের জন্য বাংলাদেশের মনে হয় সময় এসেছে এখন একটি সেপারেট এক্সপোর্ট প্রমোশন এবং ইনভেস্টমেন্ট প্রমোশন একটা এজেন্সি বিদেশের এম্বাসিতে আমাদের যে কমার্শিয়াল উইং বা ইকোনমিক উইংগুলি আছে, তাদেরকে এই এম্বাসির ভেতরে আটকে না রেখে, এম্বাসির ডিপ্লোম্যাটিক ব্যারাজালে আটকে না রেখে জেট্রো, কোট্রা এদের মতো একটি সেপারেট এন্টিটিতে স্থাপন করার এখন মনে হয় সময় এসেছে। এবং ইনভেস্টমেন্ট আনার জন্য আমাদের যে ডায়াসপোরা আছে তাদেরকে কাজে লাগাতে হবে। আপনাকে অনেক কিছু বলে ফেললাম, ধন্যবাদ আপাতত।